ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নিব। রাশি এবং এর ধরন ব্যাখ্যা, ভেক্টর রাশির দিকের উপলব্ধি, ভেক্টর রাশির প্রকাশ পদ্ধতি, ভেক্টর রাশির ধরন এবং ব্যাখ্যা, ভেক্টর রাশির সূত্রগুলোর ব্যাখ্যা। রাশি এ ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হলো রাশি। ভৌত জগৎ কি? ভৌত জগৎ হলো আমাদের অসীম মহাবিশ্বের যে এরিয়া বা অঞ্চল আমরা অবজার্ভ করতে পারি তাই হলো আমাদের ভৌত জগৎ। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকে শুরু করে 93 বিলিয়ন লাইট ইয়ার আলোকবর্ষ হলো আমাদের এই ভৌত জগতের ব্যাপ্তি। অর্থাৎ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে 93 বিলিয়ন লাইট ইয়ার আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত আমাদের এই ভৌত জগৎ। আর আমাদের এই ভৌত জগতের মধ্যে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো তাই হলো আমাদের রাশি। যেমন পৃথিবীর আমরা ভর পরিমাপ করতে পারি, পৃথিবীর আমরা আয়তন পরিমাপ করতে পারি, পৃথিবীর ভূপৃষ্ঠের টেম্পারেচার কত আমরা তা পরিমাপ করতে পারি। এগুলো সবই হলো কি? রাশি। কারণ এগুলো আমরা পরিমাপ করতে পারি এবং এগুলো ভৌত জগতের মধ্যে আছে। দিক নির্দেশের ভিত্তিতে রাশি দুই প্রকার: স্কেলার রাশি বা অদিক রাশি অর্থাৎ যে রাশির দিক নেই, আর ভেক্টর রাশি বা সদিক রাশি অর্থাৎ যে রাশির দিক আছে। স্কেলার রাশি কি? যেসব রাশি প্রকাশে শুধু মান প্রয়োজন তাদেরকে স্কেলার রাশি বলে। অর্থাৎ যে রাশি প্রকাশ করতে শুধু মানই প্রয়োজন হয়, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, তাকে আমরা স্কেলার রাশি বলতে পারি। যেমন দূরত্ব, কাজ, দ্রুতি, শক্তি ইত্যাদি। আর যেসব রাশি প্রকাশে মান এবং দিক দুই প্রয়োজন হয়, মান এবং দিক দুই প্রয়োজন হয়, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। চলো আমরা এগুলোর ব্যাখ্যা ভালোভাবে দেখে আসি। দূরত্ব এবং সরণ। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে আমরা যদি কোনো পথে যাই তাহলে সেই পথের সম্পূর্ণ পথটি হবে হলো আমাদের দূরত্ব। আর সরণ হবে হলো সেই পথের শুরু থেকে শেষ পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব সেটা হবে আমাদের সরণ। যেমন এখানে আমরা যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে এবি একটি সম্পূর্ণ পথ, অর্থাৎ এই পয়েন্ট এবং এই বি পয়েন্টের মধ্যে এটা হলো একটি এবি সম্পূর্ণ পথ। এই সম্পূর্ণ পথের দূরত্ব দেওয়া আছে 15 কিলোমিটার এবং সরলরৈখিক পথ দেওয়া আছে 5 কিলোমিটার। তাহলে আমাদের দূরত্ব এবং সরণ চেয়েছে, তাহলে আমরা দূরত্ব কি জানি? দূরত্ব হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পথ। সম্পূর্ণ পথ হলো কি আমাদের দূরত্ব। তাহলে এখানে দূরত্ব কত হবে? আমাদের দেওয়া আছে 15 কিলোমিটার, তাহলে আমাদের 15 কিলোমিটার হলো আমাদের দূরত্ব। আমাদের সরণ কি হবে? আমাদের সরণ হবে হলো সরলরৈখিক দূরত্ব। এ থেকে বি পয়েন্টের মধ্যে যদি আমরা একটা সরলরেখা আঁকায় দিই তাহলে সেটা হবে আমাদের কি? সরণ। তাহলে আমাদের সরণ কত এখানে দেওয়া আছে? এ থেকে বি পয়েন্টের মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে আমাদের 5 কিলোমিটার হবে হলো আমাদের সরণ। তাহলে ভাই আমরা এখানে বেসিক্যালি কি জানলাম? যে আমাদের দূরত্ব হলো আমাদের কোনো একটি জায়গা থেকে আমরা অন্য কোনো একটি জায়গায় গেলে সম্পূর্ণ পথটি হবে হলো আমাদের কি? দূরত্ব। আর সরণ যদি হতে হয় তাহলে সেই যেখান থেকে আমরা যাত্রা শুরু করছি সেখান থেকে শেষ পর্যন্ত এই দুইটা যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে যদি আমরা একটি সরলরেখা আঁকায় দিই তাহলে সেই সরলরৈখিক দূরত্ব বা পথটি হবে কি? আমাদের সরণ। এসএসসি 27 তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার একাডেমিক কোর্স, যেখানে তোমাদের প্রথম পত্রের সকল অধ্যায় স্টার্ট টু এন্ড লেভেল পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করা হবে। 50% প্লাস ডিসকাউন্টে এখন পাচ্ছ মাত্র 1500 টাকায়, যেখানে থাকছে ইন্টারঅ্যাক্টিভ 120 প্লাস লাইভ ক্লাস, যেখানে তোমরা ভয়েসের মাধ্যমে প্রশ্ন করতে পারবে। এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 1 মিটার, এ থেকে বিতে গেলে দূরত্ব বা সরণ কত? দূরত্ব এবং সরণ কত? এখানে হচ্ছে এ পয়েন্ট, এ হচ্ছে বি পয়েন্ট। এ থেকে বি পয়েন্টে গেলে আমাদের তাহলে এ থেকে বি এই পথটি হলো কি? আমাদের দূরত্ব। কারণ আমরা জানি কি কোনো যাত্রাপথের সম্পূর্ণ পথটি হলো কি? দূরত্ব। তাহলে আমরা এই এ বি যদি বের করতে চাই কীভাবে বের করতে পারি? আমরা জানি সম্পূর্ণ বৃত্তের পরিধি কত? 2πr। তাহলে আমরা যদি এটা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা এটা দেখব এটা পরিধির অর্ধেক অতিক্রম করছে। তাহলে এ থেকে বি এর সম্পূর্ণ দূরত্ব কত হবে? পরিধির অর্ধেক সমান। তাহলে আমরা লিখতে পারি আমাদের দূরত্ব হবে 2πr/2। এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 1 দেওয়া আছে এবং আমাদের এই উপরের 2 সূত্রে এবং এই 2 কাটাকাটি যায়। তাহলে আমাদের এখানে কত থাকে? আমাদের এখানে থাকে শুধু পাই, যদি মিটার এককে পাই মিটার আমাদের দূরত্ব। তাহলে আমাদের সরণ কত হবে? আমরা জানি সরণ হলো কোনো যাত্রাপথের স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যে
যে সরলরৈখিক দূরত্ব সেটি হলো আমাদের কি সরণ। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বৃত্তের দুই ব্যাসার্ধের কি যোগফলের সমষ্টি অর্থাৎ ব্যাসের সমান। তাহলে আমাদের সরণ কত হবে? আমাদের সরণ হবে আর যোগ আর ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 2 মিটার। পরবর্তী প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ 2 মিটার, এ থেকে বিতে গেলে দূরত্ব এবং সরণ কত? এই হলো আমাদের এ পয়েন্ট, এই হলো আমাদের বি পয়েন্ট। আমরা যদি এ থেকে বিতে যাই তাহলে এটি হলো কি আমাদের দূরত্ব, বা এই পথে আমরা গেছি তাহলে এই পথটি হলো কি আমাদের দূরত্ব। তাহলে এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত হবে? আমরা যদি খেয়াল করি এটা হলো আমাদের বৃত্তের পরিধির 4/1 তাহলে আমাদের দূরত্ব কত হবে? বৃত্তের পরিধিকে 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে বৃত্তের এখানে দূরত্ব কত হবে? দূরত্ব হবে হইল 2πr/4, এবং এই 2 হলো কি আমাদের এই বৃত্তের ব্যাসার্ধের মান। এবং আমাদের এই 2 আর এই 4 যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকে আমাদের 2 ইকুয়াল টু, যেহেতু আর কত 2 মিটার, তাহলে পাই ইন্টু 2/2। আমরা যদি এই 2 কাটাকাটি করি তাহলে এখানে আমাদের থাকবে কত? পাই মিটার। তাহলে আমাদের এখানে দূরত্ব পেয়ে গেলাম কত? আমাদের পাই মিটার। এবার আমাদের সরণ কত? আমরা কি জানি? আমরা জানি আমাদের সরণ হচ্ছে কি স্টার্ট থেকে কোনো যাত্রাপথের স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটি হলো কি আমাদের সরণ। এখন এ এবং এই বি পয়েন্টের মধ্যে আমরা সরলরৈখিক দূরত্ব কিভাবে বের করতে পারি? আমরা যদি ভালোভাবে খেয়াল করি এ ও বি একটি কি সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু জানতে পারি তার দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি তৃতীয় বাহুর দৈর্ঘ্য জানতে পারি না পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী? তাহলে আমরা এই যে ও বি বৃত্তের ব্যাসার্ধ, ও এও কি বৃত্তের ব্যাসার্ধ, যার মান দেওয়া আছে কত? 2 তাহলে আমরা কি এ বি বের করতে পারি। তাহলে আমাদের সরণ কত হবে? আমাদের সরণ হবে হলো এ বি সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান কত হবে? সমান হবে √2² প্লাস 2² সমান কত? √8 সমান সমান লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি কি √8 মানে কি 2√2 মিটার। আমাদের পরবর্তী প্রশ্ন, যদি এম ভরের বস্তুটিকে এ পয়েন্ট থেকে, এই যে এম ভরের বস্তুটি এই এ পয়েন্টে থেকে নিক্ষেপ করলে বি পয়েন্টে পতিত হয়, তবে বস্তুটির দূরত্ব এবং সরণ কত? বস্তুটি আছে কোথায়? এই এ পয়েন্টে। এ পয়েন্ট থেকে আমরা যখন নিক্ষেপ করছি তখন উপরে সে 10 মিটার উঠছে, তারপর ডান দিকে 2 মিটার গেছে, আবার নিচে এখানে 10 মিটার নামছে, তারপর আবার এখানে নিচে 20 মিটার, তারপর সে বি পয়েন্টে আসছে। এটা হলো তার সম্পূর্ণ পথ। তাহলে আমরা যদি দূরত্ব দেখি তাহলে তার দূরত্ব কত? এখানে প্রথমে 10 মিটার, তারপরে 2 মিটার, 12 মিটার, আবার এখানে এসে 10 মিটার নামছে, 10 10 20 আর 2 কত? 22, আবার এখানে কত? 20, তাহলে 22 আর 20 কত? 42 মিটার। তাহলে সে সম্পূর্ণ কতটুকু পথ অতিক্রম করছে? 42 মিটার। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তার কত? তার দূরত্ব কত হবে? 42 মিটার। 42 মিটার। এবার আমরা যদি দেখি তার সরণ কত হবে, তাহলে তার সরণ হবে এই যে এ পয়েন্ট এবং এই বি পয়েন্ট, বি পয়েন্টের মধ্যে যদি আমরা একটি কি সরলরেখা আঁকায় দেই তাহলে সেটাই হবে কি তার সরণ। এবার আমরা যদি চিন্তা করি যে এই যে এ পয়েন্ট এবং এই সি পয়েন্ট এবং এই বি পয়েন্ট, এই এ বি এবং সি আমরা যদি একটি ত্রিভুজ চিন্তা করি তাহলে আমরা এটার ভ্যালু জানি। আমরা এখানে যদি একটি সরলরেখা আঁকায় দিই তাহলে আমরা এটার ভ্যালু জানি। এটার ভ্যালু কত হবে? 2 মিটার। এটার ভ্যালু হবে কত? 20 মিটার দেওয়া আছে। তাহলে আমরা কি এটার ভ্যালু বের করতে পারবো সেম আগের মতো। তাহলে আমরা এখানে কিভাবে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা এই এবি এর ভ্যালু কি বের করতে পারি? কিভাবে? এবি সমান হবে √OB² প্লাস OA স্কোয়ার সমান কি হবে? ওবি এর ভ্যালু কত? ওবি এর ভ্যালু হলো 20 স্কোয়ার প্লাস ওইটার ভ্যালু কত? 2 স্কোয়ার রুট। এখানে কত হবে? 20 কে স্কোয়ার করলে হয় কত? 400 আর এখানে হলো 4, 404 √404 মিটার। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। এটা হলো কি আমাদের সরণ, আর এটা হলো কি আমাদের দূরত্ব। এখন আমরা দেখব ভেক্টরের দিকের উপলব্ধি।
তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি ফুটবল খেলার মাঠ, যার সেন্টারে দাঁড়িয়ে রয়েছে লিওনেল মেসি। সে প্রথম সারির চেয়ারে থাকা তার বন্ধু নেইমারের কাছে এক চান্সে যেতে যাচ্ছে, কিন্তু সমস্যা হলো সে যে সেন্টারে আছে তার থেকে প্রথম সারির চেয়ারে যে দর্শকরা আছে তাদের ফেস বোঝা যায় না। এখন সে কিভাবে তার বন্ধুর কাছে যাবে এক চান্সে? এখন সে শুধু জানে তার থেকে তার বন্ধুর দূরত্ব হলো প্রথম সারির চেয়ার। এখন সে একটা কাজ করতে পারে যে এই বরাবর ধরো আঁকাবাঁকা এসে এই বরাবর পর্যন্ত ঘুরে তারপর তার বন্ধুর কাছে যেতে পারবে, বা এই বরাবর এসে সে তার বন্ধুর কাছে এইভাবে ঘুরে এখানে যেতে পারবে। মেসি তো বোকা নয় যে সে এরকম ঘুরে সম্পূর্ণ ঘুরে আবার যাবে। সে কি করবে, তার বন্ধুকে ফোন দিবে এবং ফোন দিয়ে বলবে যে তুমি কোথায় আছো, হাত জাগাও। তারপর সে তার বন্ধুর কাছে সরাসরি ডিরেক্ট চলে যাবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি বুঝলাম, যে শুধুমাত্র ভ্যালু দিয়ে বা মান দিয়ে সে তার বন্ধুর কাছে যেতে পারতেছে না। তার জন্য একটি নির্দিষ্ট দিক দরকার হচ্ছে এক চান্সে যাওয়ার জন্য, যা কি আমাদের বাস্তব জীবনে ভেক্টর দিকের উপলব্ধি করায়। এবার আমরা আরেকটা বাস্তব উদাহরণ দেখব। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি পৃথিবীর মানচিত্র রয়েছে। তো আমরা যেহেতু ভেক্টরে বা দিক সম্পর্কিত সমস্যা সমাধান করবে, জন্য আমরা এখন থেকে দিক সম্পর্কিত সমস্যাগুলোতে এই ম্যাপটা খেয়াল রাখবো। আমরা যেই দিকে থাকি না কেন সবসময় আমরা আমাদের ডান দিকে পূর্ব দিক, বাম দিকে পশ্চিম দিক, উপরের দিকে উত্তর দিক এবং নিচের দিকে দক্ষিণ দিক রাখবো। মনে করো তুমি একাদশ শ্রেণীতে ঢাকার একটি কলেজে চান্স পেয়েছো। তো তুমি এখন থাকলো মিরপুর 1 নম্বরে। তো এটা হচ্ছে ম্যাপটা দেখতে পাচ্ছ, মিরপুর 10 নম্বর গোলচক্কর, এদিকে হচ্ছে মিরপুর 1, তুমি এদিকে থাকো। এদিকে হচ্ছে মিরপুর 12, এদিকে মনে করো তোমার কাজিন থাকে। এদিকে হচ্ছে মিরপুর 13 বা মিরপুর ক্যান্টনমেন্ট, এবং এদিকে হচ্ছে মিরপুর, না সরি, এদিকে হচ্ছে আগারগাঁও। আর এটা হচ্ছে হলো ইনডোর স্টেডিয়াম। তো আজকে মনে করো এখানে একটি ক্রিকেট খেলা আছে ইনডোর স্টেডিয়ামে। তো তুমি এবং তোমার কাজিন এখানে খেলা দেখতে আসবে। তো তোমার কাজিন তোমাকে ফোন দিয়ে বলো যে তুই কি এটা চিনিস, ইনডোর স্টেডিয়াম কোথায় সেটা কি চিনিস? তো তুমি ভাবনি বলতে গেলে যে হ্যাঁ আমি চিনি। তোমার বন্ধু তোমার কাজিন তোমাকে বলে দিল যে 10 নম্বর গোলচক্কর থেকে ইন্ডিয়া স্টেডিয়ামের দূরত্ব হলো কত, 700 মিটার, এটা তোমাকে বলে দিল। তো চলো এটা আমরা এখন বাস্তব উদাহরণের মাধ্যমে দেখব। তো এই জন্য আমরা চলে আসলাম গুগল আর্থে, এবং আমরা এখন এটা দেখব বাস্তবে। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি এই যে সেই মিরপুর 10 গুগল আর্থের মাধ্যমে আমরা এখানে চলে আসলাম, এবং এইদিকে হচ্ছে মিরপুর 13 ক্যান্টনমেন্ট, এদিকে হচ্ছে আগারগাঁও, এদিকে ছিল তোমার মিরপুর 1 নম্বর, এবং এদিকে ছিল কি মিরপুর 12 যেদিকে তোমার কাজিন থাকে। আমরা আরেকটু সামনে যাই। এই যে এটা হচ্ছে মিরপুর 2 নম্বর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এখানেই তুমি আসবে। এখন তোমার কাজিন যেহেতু তোমাকে বলে দিয়েছিল যে কি মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে 700 মিটার দূরত্ব, কিন্তু এখন কোন দিকে আসবে তুমি সেটা জানো না, সেজন্য তোমার কাজিনকে ফোন করলে। এখন তোমার কাজিন তোমাকে তাহলে কোন দিকে যেতে বলবে বলো তো? তো চলো এটা আমরা দেখে আসি। এই যে এইদিকে আমাদের যেতে হবে। তো আমরা দেখি এটা কোন দিকে আসলে, পৃথিবীর মাধ্যমে পৃথিবী থেকে কোন দিকে, পৃথিবী থেকে উত্তর দিকে আমরা এটা দেখতে পেলাম। আমরা যদি আগের স্লাইডে চলে যাই হচ্ছে যে তাহলে উত্তর দিকে আমাদের যেতে হবে। তাহলে তোমার কাজিন তোমাকে কি বলবে যে 700 মিটার উত্তর দিকে, তাহলে তুমি এইদিকে চলে এসে 700 মিটার এইদিকে এসে তাহলে তুমি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছতে পারবে। সের মাধ্যমে আমরা আরেকবার উপলব্ধি করতে পারলাম যে আমাদের বাস্তব জীবনে শুধু মান মান হলেই হবে না, আমার নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের দিকেরও প্রয়োজন হবে। তো এখন আমরা দিক সম্পর্কিত একটি সমস্যা দেখতে পাচ্ছি। একজন বালক পূর্ব দিকে 10 মিটার গেল। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে আমরা যখন এই দিক সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করব, তখন আমরা ধরে নিব যে ডান দিকে হলো কি পূর্ব দিক, বাম দিকে হলো পশ্চিম দিক, এবং উপরের দিকে হলো উত্তর দিক, এবং নিচের দিকে হলো দক্ষিণ দিক। তো এখানে আমাদের বলছে একজন বালক পূর্ব দিকে 10 মিটার, অর্থাৎ আমরা ধরে নেব যে পূর্ব দিকে এই দিকে 10 মিটার আমরা কি ধরে নিব। পূর্ব দিকে সে 10 মিটার গেল, তারপর আবার সে সেখান থেকে কি করলো,
সেখান থেকে উত্তর দিকে গেল 5 মিটার। সো আমরা উত্তর দিক বলেছি যে উত্তর দিক হবে এলো এই দিকে আমরা ধরবো, যেহেতু 5 মিটার, এটা অর্ধেক বরাবর আমরা নিলাম। তারপর আবার বলছে আবার সেখান থেকে পশ্চিম দিকে 10 মিটার গেল। পশ্চিম দিকে আমরা কি বলছিলাম, পশ্চিম দিকে আমরা ধরবো হলো বাম দিকে 10 মিটার, এখান থেকে এই পর্যন্ত চলে আসবে। কারণ আমরা এই পর্যন্ত যদি 10 মিটার হয় তাহলে এই বরাবরই তো, আমরা তো জায়গা চেঞ্জ করিনি, এই বরাবরই তাহলে এইদিকে 10 মিটার চলে আসবে। আবার পরবর্তীতে বলছে এরপর সেখান থেকে দক্ষিণ দিকে সে 5 মিটার গেল, তাহলে তার সরণ এবং দূরত্ব কত? আবার 5 মিটার গেছে দক্ষিণ দিকে, তার মানে কি নিচের দিকে, এখান থেকে এই বরাবর, তাহলে এই বরাবরই হবে। কারণ এই বরাবর সে কি করছে, 5 মিটার কি দূরত্ব অতিক্রম করছে, 5 মিটার গেছে। আবার এইদিকেও কি 5 মিটার, তাহলে আসলে তার সরণ কি, আমরা সরণ কি পড়েছি, আমরা জানি যে সরণ হলো শুরু থেকে, যেখান থেকে আমরা শুরু করব আর যেখানে শেষ করব তার মধ্যে সরলরৈখিক দূরত্ব। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেখানে শুরু করছি সেখানে আমাদের কি শেষ হয়েছে, তাহলে আমাদের সরণ কি হবে, আমাদের সরণ হবে হলো 0, আমাদের সরণ হবে কত, 0 মিটার। আর আমাদের দূরত্ব কত হবে, আমাদের দূরত্ব হবে হলো, আমরা এখানে প্রথমে গেছিলাম 10 মিটার, তারপরে গেছি 5 মিটার, 10 এর 5 15, আবার এদিকে আসছি 10 মিটার, 15 10 25, আবার এদিকে কি 5 মিটার, তাহলে কত হলো 30 মিটার। কারণ 10 10 20 মিটার, এদিকে 5 এদিকে 5, 30 মিটার। তো চলো আমরা এখানে আর দুইটা প্রবলেম সলভ করি। আমরা যদি এখানে আঁকি, মনে করো একটি বালক, হ্যাঁ, এটাকে যদি আমরা কপি করি, মনে করো দুইটি বালক, দুইটি বালকের মধ্যে এই বালকটি এদিকে 5 নিউটন বল দিচ্ছে, আবার এই বালকটি এদিকে 5 নিউটন বল দিচ্ছে, এই বালকটি 5 নিউটন বল দিচ্ছে, এই বালকটি সেই দিকে 5 নিউটন বল দিচ্ছে, তাহলে তার মান কত হবে বলো তো? এই বালকটিও দিচ্ছে 5 নিউটন বল, এই বালকটিও দিচ্ছে কত, 5 নিউটন বল, কিন্তু দিচ্ছে কোন দিকে, ও দিচ্ছে এইদিকে, ও দিচ্ছে এইদিকে, অর্থাৎ বিপরীত দিকে। তাহলে তাদের ভ্যালু কত হবে জানো? তাহলে দুইটার সমষ্টির ভ্যালু হবে কত, 0। আবার মনে করো এই বালক দুইটাই, তারা যদি একসাথে হয়ে, বালক দুইটা যদি একসাথে হয়ে একই দিকে, তারা যদি একই দিকে, তারা যদি একই দিকে একসাথে একই দিকে সেম বল দেয়, তাহলে তার ভ্যালু কত হবে? একই দিকে যদি সেম বল দেয় তাহলে তার ভ্যালু কত হবে? মনে করো আমরা এখানে ধরে নিলাম যে 5 নিউটন বল দিচ্ছে তারা, ঠিক আছে? তাহলে এখানে তাদের সমষ্টিগত বল কত হবে? বল হবে তাদের সমষ্টিগত বল হবে কি, তাদের যোগফলের সমান। 5 যোগ 5 কত, 10 নিউটন। বল আমরা দেখতে পাচ্ছি এটি নির্দিষ্ট নিয়ম কিন্তু মেনে চলতেছে, অর্থাৎ যখন দুইটি বালক বিপরীত দিকে বল দিচ্ছে তখন তাদের মানে সমষ্টিগত ভ্যালু হচ্ছে কত, 0। আবার যখন তারা একই দিকে দিচ্ছে তখন তাদের সমষ্টিগত ভ্যালু হচ্ছে কত, তাদের সমষ্টিগত ভ্যালু হচ্ছে তাদের বলের যোগের সমান। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভেক্টর রাশিগুলো নির্দিষ্ট একটি নিয়ম ফলো করে। ওকে, চলো আমরা নেক্সটে যাই। তো আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ট্রিক্স। ভেক্টর ট্রিক্স কি? এর মাধ্যমে আমরা ভেক্টর রাশিগুলো খুব সহজে মনে রাখতে পারবো। অর্থাৎ ভেক্টর রাশি মনে রাখার কৌশল, ভবের সপ্রিয়তম ভাষে প্রেম, এটা তোমরা একটু দেখে নিবে। ভেক্টর রাশি প্র্যাকটিস। তো চলো আমরা একটি প্র্যাকটিস করি। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? আমাদের বলছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, ভেক্টর রাশি নয় বের করতে বলছে। আমরা যদি আগে ছন্দ যদি তোমরা পড়ে থাকো ভালোভাবে, তাহলে তোমরা আনন্দে আনন্দে উত্তর দিয়ে দাও। তাহলে আমাদের ভেক্টর রাশি নয় হবে কোনটি জানো? হবে হলো আমাদের ক্ষমতা, এটি হবে হলো উত্তর। সি হবে আমাদের উত্তর। এবার আমরা দেখব যে থার্ড কন্ডিশন, অর্থাৎ আমরা যে একটু আগে দেখলাম যে বল যখন কাজ করতেছে তারা নির্দিষ্ট একটি নিয়ম ফলো করতেছে। যখন বালক দুটি একই দিকে বল দিচ্ছে তখন তাদের লব্ধি বল কি হচ্ছে, বা সমষ্টিগত বল হচ্ছে যোগফলের সমান। আর যখন তারা
বিপরীত দিকে দিচ্ছে তখন হচ্ছে কি তাদের বিয়োগফলের সমান, অর্থাৎ একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে কি জিরো হয়, সেই জিরো সমান হয়ে যাচ্ছে। এই তাহলে আমরা কি দেখলাম, ভেক্টর রাশি মান আছে, দিক আছে, সেই সাথে সে ভেক্টরের যে লব্ধির সূত্র সেটাও মেনে চলবে। এটা এর থার্ড কন্ডিশন হলো কি ভেক্টরের লব্ধির সূত্র মেনে চলবে। এখন আমরা দেখব যে তড়িৎ প্রবাহ, এখানে একটা কনফিউশন আছে যে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি, তার দিক থাকার পরেও কেন স্কেলার রাশি, আমরা এটা দেখব। তো চলো আমরা তাহলে কোথায় চলে যাব, এখন সিমুলেশনে চলে যাব, সার্কিটের সিমুলেশনে। তো আমরা এখন সিমুলেশনে চলে আসছি। তো আমি আগেই তোমাদের জন্য একটি সার্কিট বানিয়ে রেখেছি। এখন আমরা যদি এই সুইচটাকে অন করি তাহলে আমরা দেখব যে বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কি লাইট জ্বলছে। এখন আমার প্রশ্ন হলো যে এই তড়িৎ যে প্রবাহিত হচ্ছে তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, নির্দিষ্ট ভ্যালু প্রবাহিত হচ্ছে এবং নির্দিষ্ট একটি দিকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে এই দিকে। অর্থাৎ আমরা যদি তোমরা যেরকম রেগুলার দেখো যে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন আমার কথা হলো তড়িৎ প্রবাহ যদি ভেক্টর রাশি হতে হয় তাহলে মান এবং দিকের সাথে তাকে ভেক্টরের যে লব্ধির সূত্র আছে সেই নিয়েও ফলো করতে হবে। এখন আমরা দেখব যে এই কিভাবে তড়িৎ প্রবাহ দিক থাকার পরেও ভেক্টর রাশি নয়। আমরা যদি এখানে মান দেখি যে এখানে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে আমরা দেখব এইখানে 3.80। আমরা যদি এখানে পরিমাপ করি এখানে দেখবে কি 3.80। এখন আমরা যদি এই যে কারেন্ট এখানে এসে 2 ভাগ হচ্ছে, আমরা যদি এর দিক যদি আমরা একটু পরিবর্তন করি আমরা কি দেখবো যে এর মানের কোনো পরিবর্তন হচ্ছে। ইনপুট ভ্যালু কত 3.80, সেই আউটপুট ভ্যালু 3.80। আমরা যদি আরেকটু চেঞ্জ করি, দিক যদি চেঞ্জ করি, দিক প্রবাহ বিদ্যুৎ প্রবাহের দিক চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, তার মানে তড়িৎ প্রবাহ মান এবং দিক থাকার পরেও সেই ভেক্টরের যে লব্ধি সূত্র সেটা ফলো করতেছে না। অর্থাৎ ভেক্টর রাশি যে লব্ধির সূত্র যে ফলো করে, আমরা যে বলের উদাহরণ দেখছি সেটা কি তড়িৎ প্রবাহ ফলো করেছে না। এই কারণে কি তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি হবে না। তড়িৎ প্রবাহ অন্য একটি রাশির অন্তর্ভুক্ত, সেটা হলো টেনশন রাশি। এটা এসএসসিতে নেই। তোমরা যদি ভার্সিটিতে ফিজিক্স নিয়ে কেউ পড়ো তাহলে তোমরা এটা বিস্তারিত জানতে পারবে টেনশন রাশি সম্পর্কে, বা ইঞ্জিনিয়ারিং পড়লেও তোমরা জানতে পারো। তো চলো আমরা আমাদের স্লাইডে চলে যাই। সো তাহলে ফাইনালি আমরা কি বুঝলাম, যে তড়িৎ প্রবাহ হলো আসলে টেনসর রাশি, কারেন্ট বা তড়িৎ প্রবাহ আসলে কি টেনসর রাশি। যেহেতু আমাদের এইচএসসি তে টেনসর রাশি নেই, যদি আমাদের পরীক্ষায় আসে যে তড়িৎ প্রবাহ কি রাশি, যদি অপশনে টেনসর থাকে তাহলে এটা হবে ফার্স্ট প্রায়োরিটি যে টেনসর রাশি, আর যদি এটা না থাকে তাহলে আমরা তখন কি দিব, স্কেলার রাশি। ওকে, আরেকটা ব্যতিক্রম আছে হলো চাপ বা প্রেসার, এটা হবে কি স্কেলার রাশি। ওকে, চলো আমরা নেক্সটে যাই। আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর রাশির প্রকাশ পদ্ধতি। ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায়, এক হলো সরলরেখা দ্বারা, দুই হলো অক্ষর দ্বারা। সরলরেখা দ্বারা এই যে এইভাবে প্রকাশ করা যায়, তীর চিহ্ন, যে সরলরেখা থাকবে মাথায় একটি তীর চিহ্ন থাকবে, এটা হলো কি সরলরেখা দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা। অক্ষর দ্বারা কোনো একটি ভেক্টর রাশিকে চার ভাবে প্রকাশ করা যায়। এটা হলো প্রথম অক্ষর থাকবে, ধর আমরা এই জায়গায় বি থাকতে পারে, যে কোনো অক্ষর থাকতে পারে, এগুলো তীর চিহ্ন। আরেকটা হলো উপরে সোজা দাগ, আরেকটা হলো নিচে সোজা দাগ, আরেকটা হলো মোটা হরফে বা একটা বোল্ড করা দিয়েও বোঝানো যায়। আর এগুলো সবগুলোর দুই পাশে যদি আমরা দুটো সোজা দাগ দিই তাহলে সেটা হবে কি এই ভেক্টর গুলোর মান প্রকাশ করবে। অর্থাৎ এটার মান হলো এটা, এটার মান প্রকাশ করবে এটা, এটার মান প্রকাশ করবে এটা, এটার ভ্যালু প্রকাশ করবে এটা, সেখানে বোঝানো। আর ভেক্টর রাশি প্রকাশে সর্বাধিক প্রচলিত এবং ব্যবহৃত হলো কি এর উপর ভেক্টর চিহ্ন দেওয়া। আসলে বুঝতে পারছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর রাশির প্রকার ভেদ। এই পাশে রয়েছে 8 প্রকার এবং এই পাশে রয়েছে 8 প্রকার। এদের পাশাপাশি রাখার কারণ হলো এদের সাথে এদের পরস্পরের সম্পর্ক রয়েছে কিছু। চলো আমরা নেক্সটে যাই। এখানে রয়েছে একক ভেক্টর। একক ভেক্টর কি, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। যেমন মনে করো আমরা যদি কোথাও পাই যে স্মরণ ঘটছে 1 মিটার স্মরণ ঘটছে,
তাহলে ওই সরল ভেক্টরের মান হবে কত? তাহলে সরল ভেক্টরকে আমরা কি বলতে পারবো? একক ভেক্টর বলতে পারবো। এবার এখানে যদি দেখো যে আমরা এই ব্লকটার উপরে, এই ব্লকটার এইদিকে 1 নিউটন বল প্রয়োগ করছি, যেহেতু মান 1, যেহেতু বল একটি ভেক্টর রাশি এবং মান 1, সেহেতু এই 1 নিউটন বলটা কি হবে? একটি একক ভেক্টর হবে। আবার 1 মিটার পার সেকেন্ড একটি বেগ, বেগ যেহেতু একটি ভেক্টর রাশি, তাই যখন আমরা এটা 1 ইউনিট হবে তখন আমরা সেটাকে বলতে পারবো কি? একক ভেক্টর। এবার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বা ত্বরণ, ত্বরণের ভ্যালু যখন 1 হবে তখন আমরা বলতে পারবো এটা হলো কি? একক ভেক্টর। এরপরে রয়েছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি? ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। আমরা একটু আগে জেনে আসলাম যে একক ভেক্টর কি। একক ভেক্টর হলো যে ভেক্টর মান 1 থাকবে। আর আয়ত একক ভেক্টর কি? ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা তাকে আয়ত ভেক্টর বলে। তো চলো এটা প্রথমে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে আসে সেটা জেনে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই হলেন বিজ্ঞানী রেনে দেকার্তে, যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করেছেন। তো এই তার স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কারের পিছনে একটি মজাদার গল্প রয়েছে। তো আমরা নর্মালি দুপুরবেলা কি করি? খাওয়া দাওয়া শেষে আমরা শুয়ে পড়ি। তো বরাবর মতো বিজ্ঞানী রেনে দেকার্তে তিনিও দুপুরে শুয়ে পড়লেন। তিনি ছাদের দিকে তাকালেন এবং দেখলেন যে এখানে একটি মশা রয়েছে। এখন মনে করো যদি এরকম হয় মশাটি উড়ে যায়, তাহলে কি তুমি বলতে পারবা যে মশাটি আসলে কোথায় ছিল? এটা কি তুমি বলতে পারবা? তো তিনি এই নিয়ে ভাবতেছিলেন, ভাবতে ভাবতে তিনি বললেন যে যদি এমন হয়, আমরা যদি কোনো জায়গার দূরত্ব বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় কতটুকু ডিস্টেন্স আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে কোন জায়গাটার দূরত্ব আমরা মাপতে চাচ্ছি সেটা কোন জায়গার সাপেক্ষে। যেমন মনে করো এখানে যদি আমরা মনে করো ঢাকা, তাহলে আমরা যদি বলি যে ঢাকার দূরত্ব কত, এখন এখানে আমাদের আগেই প্রশ্ন চলে আসবে যে আমরা কোন জায়গা থেকে ঢাকার দূরত্ব মাপছি। সেটা কি নিউ ইয়র্ক থেকে, নাকি বরিশাল থেকে, নাকি রাজশাহী থেকে, নাকি চিটাগাং থেকে? ঠিক একইভাবে তিনি এখানে সেম প্রশ্ন করলেন যে যেহেতু আমরা মশা আছে, মশা দিয়ে এখানে আছে, সেটা কোথায় আছে সেটা বের করবে। তাহলে আমরা কি করব যে আসলে আমরা কোথা থেকে মাপতে চাচ্ছি যে মশাটা কোথায় আছে সেটা আমাদের আগে ধরে নিতে হবে। তো তিনি কি করলেন যে ছাদে যে একদম এক কোণা আছে এই কোণা থেকে ধরে নিলেন, তারপরে তিনি এরকম সোজা দাগ টানলেন, এরকম করে দাগ টানলেন, তারপর তিনি এরকম হিসেব গণনা করলেন, তারপর উপরের দিকে এইদিকে হিসেব গণনা করলেন, তারপর তিনি হিসেব করলেন যে আমি এইদিকে এই 4 ঘর, তারপরে এইদিকে 4 ঘর যাবো, 1 2 3 4, এদিকে 4 ঘর। এইভাবে তিনি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করেন। আশা করি বুঝতে পারছো। এদিকে হলো এক্স অক্ষ, এদিকে হলো ওয়াই অক্ষ। তো আমরা আগের স্লাইডে এটাই দেখতেছিলাম যে এই যে এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এদিকে হলো এক্স অক্ষ, এদিকে হলো ওয়াই অক্ষ। আর বিজ্ঞানীরা পরবর্তীতে যেহেতু আমাদের এই পৃথিবী বা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে সবকিছু হলো 3D, এই কারণে বিজ্ঞানীরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে আরেকটি অক্ষ আবিষ্কার করেন, সেটি হলো জেড অক্ষ। এটি আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা 3D জিওমেট্রি দেখব। চলো তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের এক্স অক্ষ, এই হলো নেগেটিভ এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, এই হলো নেগেটিভ ওয়াই অক্ষ, এই হলো জেড অক্ষ, এই হলো নেগেটিভ জেড অক্ষ। যেটার সাথে যদি তুলনা করো, যেহেতু আমাদের এই স্ক্রিন হলো 2D, অর্থাৎ এক্স অক্ষ এবং শুধু ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ নেই, সেহেতু আমরা এই জেড অক্ষ এই যে এইদিকে দেখেছি, এই যেটা হলো এই যে এইদিকে, এই তো 2D এর মধ্যে 3D দেখানো সম্ভব। বুঝতে পারছো? তো এখন আমরা এই একক ভেক্টর দিকে যদি, তো এখন আমরা এই অক্ষের দিকে যদি একক ভেক্টর নিই, আমরা ব্লু কালার নিলাম, পজিটিভ এক্স অক্ষ বরাবর নিলাম, তাহলে এটা আমাদের কি হলো? আর এটা আমাদের একটি আয়তক্ষেত্র একক ভেক্টর হয়ে গেল। একটা যদি নেই ওয়াই অক্ষ বরাবর, কালার যদি চেঞ্জ করে নিই, মানে এই কালারটা নিলাম, এই দিয়ে এই ওয়াই অক্ষ বরাবর নিলাম একক ভেক্টর। আবার আমরা যদি আরেকটা নিই যেটা অক্ষ বরাবর, তাহলে দিই এইখান থেকে এই এক এক নিই, তাহলে এই সবগুলো আমাদের কি হলো? আয়ত একক ভেক্টর। এই এটা হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর নিছি, তাহলে এটা হলো আয়ত একক ভেক্টর।
এটা হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর নিচ্ছি আমরা, তাহলে এটা হলো ওয়াই অক্ষ বরাবর একক আয়ত ভেক্টর, এটা হলো ধনাত্মক জেড অক্ষ বরাবর আমি নিছি একক ভেক্টর, তাহলে এটা হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো।